এই স্মৃতিচারণ 34 বছরের স্মৃতিচারণ করতে হলে অনেক সময়ের প্রয়োজন। শুধু ছুঁয়ে ছুঁয়ে যাই, না বললে পরিপূর্ণতা আসে না। এই মঞ্চে দাঁড়িয়ে সবার আগে শ্রদ্ধা জানাচ্ছি এই কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ মৌলভী শাহাবুদ্দিন আহমেদ সাহেবকে। অনেকেই হয়তোবা জানেন না বা চিনেন না উনি কেমন মানুষ, উনার বাড়ি কোথায়। যারা জানেন চেনেন তারা তো জানেন চিনেন, ঠিক আছে, কিন্তু নবাগত যে শিক্ষকরা আছেন বা নতুন যে ছাত্রছাত্রীরা আছেন অনেকেই হয়তো ভালোভাবে নাও চিনতে পারে। কিন্তু আমাদের যারা আছি, আমরা যারা আছি ৬-৭ জন, উনার সংস্পর্শে থেকে মানে প্রতিষ্ঠাতার সংস্পর্শে থেকে আমরা কিন্তু কাজ করার সৌভাগ্য হয়েছে। উনি অত্যন্ত বিচক্ষণ একজন নেতা ছিলেন। তিনি শিক্ষানুরাগী ছিলেন, তিনি আসিমের অভিভাবক ছিলেন, আর শাহাবুদ্দিন কলেজের অভিভাবক তো অবশ্যই ছিলেন। ওনার গুণের মধ্যে একটা সবচেয়ে বড় গুণ ছিল সময়ানুবর্তিতা। যারা ওনাকে চিনেন জানেন তারা হয়তো বা আমার কথাগুলো অনুধাবন করবেন। উনি অত্র এলাকায় যত শিক্ষা প্রতিষ্ঠান আছে, স্কুল কলেজ বলেন মাদ্রাসা বলেন, প্রত্যেকটা গড়ার পিছনে উনার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সহযোগিতা আছে। উনার জীবনের সর্বশেষ স্থাপনা হলো এই শাহাবুদ্দিন মহাবিদ্যালয়। এই শাহাবুদ্দিন মহাবিদ্যালয় এখানে পরোক্ষ না প্রত্যক্ষভাবে উনি অংশগ্রহণ করছে আগাগোড়া। উনার মৃত্যুর আগ দিন পর্যন্ত এই শাহাবুদ্দিন মহাবিদ্যালয় নিয়েই পড়েছিলেন। উনার মনে একটা আকাঙ্ক্ষা ছিল এই শাহাবুদ্দিন কলেজ একদিন করুটিয়া সাদাত বিশ্ববিদ্যালয় কলেজের মতো প্রতিষ্ঠানে রূপান্তরিত হবে। উনি চেষ্টা করেছেন, চেষ্টা এখনো অব্যাহত আছে। হয়তোবা একদিন হতেও পারে সাদাত বিশ্ববিদ্যালয় কলেজের মতো প্রতিষ্ঠান। শুধু নেতৃত্বের হাত বদল হয়েছে। উনার অবর্তমানে ওনার ছেলে শামসুদ্দিন আহমেদ সাহেবের উপর দায়িত্ব পড়েছে। ওই শামসুদ্দিন আহমেদ সাহেবও চলে গেলেন, এখন দায়িত্ব পড়েছেন ম্যাডাম আক্তার সুলতানের উপর, ওনার ছেলে তানভীর আহমেদ রানার উপর। ওনাদের নেতৃত্বে হয়তো বা একদিন শাহাবুদ্দিন আহমেদ সাহেবের স্বপ্ন বাস্তবায়িত হবে এবং তার সাথে যে শিক্ষক আছে, ছাত্রছাত্রীরা আছে, তাদের সবারই সহযোগিতা লাগবে এবং সেই স্বপ্নের দিন বাস্তবায়িত হোক, এটা আমি মনে প্রাণে চাই, বিশ্বাস করি তাই একদিন হবে। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে দুই একটা কথা বলি। যা বলতেছি সম্পূর্ণ আমার 34 বছরের অভিজ্ঞতার আলোকে বলতেছি। যারা এই কলেজ থেকে প্রতিষ্ঠিত হয়েছে তাদের মাঝে আমি দেখতে পেয়েছি সততা, শৃঙ্খলা এবং পরিশ্রম। যেই শিক্ষার্থীরা সততা, শৃঙ্খলা এবং পরিশ্রমের মাধ্যমে এগিয়ে গেছে তারা এখন ভালো ভালো অবস্থানে আছে। এটা আমার অভিজ্ঞতার আলোকে বলতেছি। তোমাদের দেশকে ভালোবাসতে হবে, পিতামাতা এবং শিক্ষকদের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে হবে। সর্বোপরি তোমরা নিজেরা একজন ভালো মানুষ হতে চেষ্টা করবে। এই কয়েকটা জিনিস যদি মনে রাখো তাহলে দেখবা নিজের অজান্তেই তোমরা
তোমাদের সফলতা অর্জন করতে পেরেছো। তোমাদের কিছু করতে হবে না। সততা, শৃঙ্খলা, পরিশ্রম, পিতামাতা শিক্ষকদের মর্যাদা রক্ষা করা আর একজন ভালো মানুষ হয়ে গড়ে উঠবে। এবং তোমাদেরকে এইসব লক্ষ্যে পৌঁছানোর জন্য তোমাদের পিছনে স্যারেরা আছে। দিন রাত যে কোনো সময় ওনাদের কাছ থেকে সহযোগিতা পাবা, তাহলে তোমরা সফল হতে পারবা। অতীতে যারা সফল হয়েছে এই কলেজ থেকে, এই গুণাবলী ছিল, এটা আমার পর্যবেক্ষণে দেখা যায়। আর নতুন যেই শিক্ষকরা আসছেন, এখানেও আমার অভিজ্ঞতার আলোকেই দুই একটা কথা বলতেছি। এটা আদেশ, উপদেশ বা নির্দেশনা নয়, শুধু আমার অভিজ্ঞতার আলোকে। এতে যদি কষ্ট পাওয়ার কিছু নেই, নিজের মনে করে গ্রহণ করলেই হলো। এটা বলার আগে একটু একটা গল্পের মাধ্যমে একটু বুঝাতে চাই। এই কলেজে আসার পর, এই কলেজে আমি যখন আসলাম 88, তার 1-1.5 বছর পরে আমি একটা সরকারি চাকরির পরীক্ষা দিছিলাম, ফ্যামিলি প্ল্যানিং অফিসার। ওই রিটেন পরীক্ষায় আমি এলাও হয়েছিলাম। কিছুদিন পর মৌখিক পরীক্ষার জন্য ডাক আসলো। মৌখিক পরীক্ষা দিতে গেলাম। বোর্ডে আমার রোল নাম্বার হিসেবে ডাক পড়লো, ঢুকলাম, বসতে বললো, বসলাম। প্রশ্ন করলো, কিছু পারলাম, কিছু পারলাম না। তারপর বোর্ডের সদস্য একজন বললেন, মার্কারটা নিয়ে হোয়াইট বোর্ডে একটু যান। গেলাম। উনি জানতেন যে আমি, আমার তো অ্যাপ্লিকেশনটা ছিল টেবিলে, উনি জানতেন আমি এক কলেজে ফিজিক্সের লেকচারার। এই পরিপ্রেক্ষিতে প্রশ্ন করলেন, সমতল দর্পণে যে প্রতিবিম্ব সৃষ্টি হয়, এটা রশ্মি চিত্রের মাধ্যমে একে দেখাও, একে দেখান। যারা সায়েন্সের স্টুডেন্ট তারাই হয়তো বা কিছুটা বুঝবেন। সমতল দর্পণে প্রতিবিম্ব যে সৃষ্টি হয়, সেটা রশ্মি চিত্রের মাধ্যমে আমাদেরকে একটু বুঝান। প্রশ্নটা প্রাসঙ্গিক ছিল, কারণ আমি পদার্থবিজ্ঞানের লেকচারার, এটা তো পারার কথাই, এবং ওই সময় ওই জিনিসটা সিলেবাসের অন্তর্ভুক্তও ছিল। কিন্তু দুঃখের বিষয় যে উত্তরটা দিতে পারি নাই, রশ্মি চিত্র একে বুঝাতে পারি নাই। যদিও আমি ক্লাসে এই জিনিসটা আমার ছিল, পড়াতাম। তে বোর্ড কর্তৃপক্ষ তো বুঝেই ফেলছে, উনাকে 10 মিনিট কেন 10 ঘন্টা দিলেও সঠিক উত্তর উনার কাছ থেকে পাওয়া যাবে না। তারপরে উনি বললেন, ঠিক আছে আসেন। চলে আসলাম, বেরিয়ে চলে আসলাম। তখন মনটা খুব খারাপ হয়ে গেল। নিজের কাছে নিজের লজ্জাও লাগলো, দুঃখও লাগলো, ঘৃণাও আসলো। এইটা একে বুঝাতে পারলাম না। আমি হলাম একজন কলেজের লেকচারার, আবার এই টপিকটা সিলেবাসে ছিল। এই জিনিসগুলি ভাবতে ভাবতে ঢাকার থেকে রওনা দিয়ে আসিমের উদ্দেশ্যে রওনা দিলাম। তারপর অনেক ভাবনা চিন্তা আসলো, অন্য যাই কিছু হোক, আমার দ্বারা অন্ততপক্ষে শিক্ষকতা হবে না। এই প্রশ্নটার উত্তর দিতে পারলাম না, একে বুঝাতে পারলাম না, আমার দ্বারা শিক্ষকতা হবে না। এই ভাবতে 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 আসিম চলে আসলাম। কিন্তু আবার এই চাকরিটা ছাড়াও যাইতেছে না। অন্য একটা নতুন কর্মসংস্থান না হওয়া পর্যন্ত এটা ছাড়াও ঠিক হবে না। যাই হোক, তারপর নিজে পড়ি আর ক্লাসে পড়াই, নিজে পড়ি, ক্লাসে পড়াই।
এই করতে করতে আস্তে আস্তে ক্লাস কেন জানি ভালো লাগতে শুরু করলো। এভাবে চলতে চলতে কোনো এক সময় সরকারি চাকরির বয়সও চলে গেল। পড়ার পরিমাণ একটু বাড়িয়ে দিলাম। সরকারি চাকরির বয়স চলে গেল মানে কি, এটা নিয়ে আমার থাকতে হবে। নিজের পড়াশোনা বাড়িয়ে দিলাম, ক্লাস করাতে থাকলাম, ক্লাস ভালো লাগতে লাগলো এবং শিক্ষার্থীরাও এতে সহযোগিতা করেছে। আমার ক্লাস সকালে থাকুক, দুপুরে থাকুক, বিকালে থাকুক, প্রায় 80% স্টুডেন্টই আমার ক্লাসে উপস্থিত থাকতো। যে কোনো অজুহাত দিত না তারা এইভাবে সহযোগিতা করছে। আস্তে আস্তে ক্লাস ভালো লাগতে থাকলো। পরে এই পেশাটা কেন জানি নেশার মতো হয়ে গেল এবং কর্মজীবনের শেষ দিন পর্যন্ত এই ভালো লাগাটা রয়ে গেল। তারপরে তো বাধ্য হয়ে প্রতিষ্ঠান ছেড়ে চলে যেতে হলো। আমার এই বক্তব্যের মাধ্যমে নতুন যারা শিক্ষকতায় আসছেন ওনাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই, যারা শিক্ষক হয়েছেন আবার আপনারা নতুন করে ছাত্র হয়ে যান। যদি ভালো শিক্ষক হতে চান, আমি ভালো কিনা মন্দ এটার জন্য বলতেছি না, আপনারা যদি ভালো শিক্ষক হতে চান আবার ভালো ছাত্র হয়ে যান। নিজেরা পড়বেন, ক্লাসে পড়াবেন, নিজেরা পড়বেন, ক্লাসে পড়াবেন। দেখবেন শিক্ষার্থীদের উপস্থিতি ক্লাসে 80% 90% হয়ে যাবে। তখন প্রাতিষ্ঠানিকভাবে কোনো নিয়ম করার দরকার হবে না। আপনার ক্লাসে যেই সময় থাকুক ছেলেমেয়েরা ঠিকই আপনার ক্লাস করবে। শুধু ক্লাস করানোটাই মুখ্য ভূমিকা না, এই শিক্ষার্থীদেরকে একজন ভালো মানুষ হিসাবে গড়ে তোলার দায়িত্বও কিন্তু আপনাদের আমাদের। ভালো পড়ালেন তাই বলেই চলবে না, তাকে 100% মানুষের মতো মানুষ করে তোলার দায়িত্ব আপনাদের। সেই দায়িত্বটাও আপনার নিতে হবে। তাহলেই আপনিও মানসিকভাবে তৃপ্তি পাবেন, শান্তি পাবেন, যার সন্তান ওনারাও শান্তি পাবে। যাই হোক, একটা ভালো প্রতিষ্ঠানে দিয়ে গেলাম। আরেকটা ছোট্ট ঘটনা বলি। এই কলেজের প্রতিষ্ঠাতাই কলেজটাকে এতটাই ভালোবাসতেন, ওনার শেষ বয়সের দিকে অন্য কোনো কাজ ছিল না, এই হর্তুকি গাছের নিচে চেয়ার নিয়ে বসে থাকতেন। যারা কলেজে আসতো, শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী সবাইকে পর্যবেক্ষণ করতেন। বিশেষ করে শিক্ষকদের কারো যদি আসতে একটু দেরি হতো, এটার জবাবদিহি করতে হতো। তখনই করতে হোক বা বিকালেই করতে হোক বা দুপুরেই করতে হোক, কেন দেরি করলাম এই জবাবদিহিটা করতে হতো। একদিন হলো কি, প্রতিষ্ঠাতা সাহেব ভর্তুকি গাছের নিচে বসে থাকলেন। 8টা 8:30 মধ্যেই তিনি চলে আসতেন। 8টার সময় আসতেন, 8:30 বাজলো, 9টা বাজলো, 9:30 পর্যন্ত বাজলো, কিন্তু তখনকার প্রিন্সিপাল স্যার শাহজাহান চৌধুরী তখনও তিনি কলেজে আসেন নাই। তারপর শাহাবুদ্দিন মৌলভী সাহেব একটা ভ্যান নিয়ে চলে গেলেন। একটা মেসে থাকতো ওই শাহজাহান চৌধুরী, আমরাও থাকতাম একই মেসে। উনি ভ্যান নিয়ে চলে গেলেন ওই মেসে গিয়ে, শাহজাহান চৌধুরী উঠছেন, ঘুম থেকে উঠছেন? উনি তো থতমত খেয়ে উঠে জি স্যার রেডি হয়ে গেছি, চলে যাবো এখন কলেজে। না, যান একটু পরে, কয়টা বাজে একটু লক্ষ্য করেন। এর এই মধ্যে মানুষ কিন্তু আমেরিকা চলে গেছে, আপনি মেস থেকে শাহাবুদ্দিন কলেজ পর্যন্ত আসতে পারতেছেন না, কি হবে আপনাদেরকে দিয়ে? মানে এর মাধ্যমে একটা জিনিস ফুটে উঠে, কলেজটাকে নিয়ে কত ভালোবাসতেন। কলেজটাকে যে ওই করুটিয়া সাদাত বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে, এইগুলি ছিল আলামত, এইগুলি ছিল প্রাথমিক পদক্ষেপ। তখন হয়তো বা আমরা একটু অসন্তুষ্ট হতাম, আমি 5 মিনিট পরে আসলেই কি,
ওনার ভয়ে আমরা তটস্থ ছিলাম, উনি কখন দেখে ফেলে কি বলে। কিন্তু এখন বুঝি এইগুলি তিনি কেন করতেন এই কলেজটাকে সেই ধাঁচের একটা প্রতিষ্ঠানে রূপ দেওয়ার জন্য। আমি এটার লক্ষণ কিন্তু দেখতে পাচ্ছি, আমরা যখন ছিলাম তখনও দেখতে পাচ্ছি, আজকে 3 বছর পরে আসলাম, এসেও কিন্তু আমি সেই লক্ষণ দেখতে পাচ্ছি। এটা আসলেও আপনাদের মাধ্যমে ওনারা দুইজনের নেতৃত্বে হয়তোবা সেই লক্ষ্যে অবশ্যই পৌঁছবে। আমি কিন্তু হতাশ না। আমি 2022 সালের সেপ্টেম্বরে অপশন নিছি, 23, 24, 25 3 বছর উপর হয়ে গেল, আজকে আসলাম। আপনাদের সুনাম আমি অনেকদের কাছ থেকে শুনছি, আজকে সচক্ষে দেখলাম, আমি অত্যন্ত খুশি। কলেজটা যেমন শাহাবুদ্দিন সাহেবের, কলেজটা আমারও, কলেজটা আপনাদেরও। আপনারা যা করে যাবেন স্মৃতি হিসাবে থেকে যাবে। আর আমি যখন এই কলেজে ছিলাম, পাশাপাশি এখানে রফিক রাজু নামে একটা প্রতিষ্ঠান আছে, আমাদের একাডেমি নামে একটা প্রতিষ্ঠান আছে, ওইখানেও আমি কিন্তু ক্লাস করাতাম 9-10-এর। এই কলেজ থেকে বিদায় নেওয়ার পর, অবসরে যাওয়ার পর, ওই 2 প্রতিষ্ঠান থেকে আমাকে আনুষ্ঠানিক বিদায় দিছে। এখান থেকে অপশন নেওয়ার 7-8 দিন পরে ওই প্রতিষ্ঠান 2টা যে আছে ওইখান থেকে বিদায় দিছে। আমি অত্যন্ত খুশি হয়েছিলাম, কিন্তু তারপরেও আমি কিছুদিন অপেক্ষায় ছিলাম, শাহাবুদ্দিন কলেজ থেকে হয়তোবা বিদায়টা পেয়ে যাব, বিদায়টা নিয়েই যাই। 7 দিন 10 দিন 1 মাসের মতো থাকলাম, কিন্তু এখানে এমন কোন লক্ষণ পাই নাই। সরি স্যার, আমরা সরি। তারপর মনের দুঃখেই চলে গেলাম। এই করতে করতে মাস গেল, বছর গেল, 3 বছর পার হইল। তারপর মোবাইলে একদিন খুঁজ পেলাম যে বিদায় অনুষ্ঠান হবে। ভুলে যাওয়া বিষয়টা আবার ভিতরে জাগ্রত হয়ে গেল। যার পরিকল্পনায়, যার উদ্যোগে, সবারই পরিকল্পনায় ছিল, যাই হোক উদ্যোগটা যে নিয়েছেন, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই অনুষ্ঠানকে সফল করার জন্য যিনারা সহযোগিতা করেছেন, প্রত্যেককে আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং আমার ভিতরের অপূর্ণতা ছিল কিন্তু একটাই, বিদায় দেয়। আনুষ্ঠানিক বিদায় না হওয়া পর্যন্ত আমার বুকের ভিতরে একটা ক্ষত থেকেই যেত। এই ক্ষতটা আজকে বিদায় হয়েছে, অপূর্ণতা পূর্ণ হয়ে গেছে। আমার রাগ খুব ছিল আজকে না, যেদিন থেকে মোবাইলে দেখলাম বিদায় অনুষ্ঠান হবে, সেই দিন থেকে আমার রাগ, খুব দুঃখ, কষ্ট, বেদনা যা ছিল সব চলে গেছে। এখন মনে হয় আমি যদি মরেও যাই তাহলেও একটা তৃপ্তি নিয়ে মরতে পারবো। অপূর্ণতা রইল না কিছু, অপূর্ণতা ছিল শুধু এইটাই। যাক, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার জন্য আপনারা একটু দোয়া আশীর্বাদ করবেন, আমিও আপনাদের জন্য একটু দোয়া আশীর্বাদ করব, যাতে বাকি জীবনটা সুস্থভাবে কাটাতে পারি। ধন্যবাদ।